হ্যালো স্টুডেন্ট, আমাদের চ্যানেল এসডিএম হিস্ট্রিতে তোমাদের স্বাগতম। সবাই অবশ্যই ভালো আছো। তো আজ আমি নবম দশম ও একাদশ দ্বাদশের এসএলএসটি 2025-এর বিগত ভিডিওগুলোর মতন আজও 60খানি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে উপস্থাপন করছি। দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আজকে পার্ট নম্বর 4-এর অংশ, এবং এখানেতে দেখো কিছু সহজ এবং কিছু কঠিন এবং অতি অবশ্যই খুঁজে খুঁজে কোশ্চেন করেছি আমি, ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন, ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? এ ট্রিগভ্যালি, বি দাম হামারশিল্ড, সি জন লুকাস, ডি অ্যান্তোনিও গুতেরেসে। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যান্তোনিও গুতেরেসে। এবং বলে রাখি, ইউএনও এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। কেমন? তো এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে বিশ্বের শান্তিকামী দেশগুলি অতি অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতাতে গড়ে উঠেছিল এবং নেতৃত্ব ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র। কেমন? পরের প্রশ্ন, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কোন কোন দেশ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? এ ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, তুরস্ক, বি মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীন, সি রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি ও জাপান, ডি আমেরিকা, স্পেন, পর্তুগাল, তুরস্ক ও ফ্রান্স। এর সঠিক উত্তর হবে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীন। পরের প্রশ্ন, বিশ্বের আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? এ হেগ শহরে, বি সান ফ্রান্সিসকোতে, সি মস্কোতে, ডি বার্লিনে। এর সঠিক উত্তর হবে অপশন এ, হয়েছে হেগ শহরে। তো এটি অবশ্যই পূর্বে নেদারল্যান্ড ছিল, তো এই নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আর কি। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য গড়ে উঠেছিল সম্মিলিত জাতিপুঞ্জ। এই সম্মিলিত জাতিপুঞ্জের আত্মপ্রকাশ কবে ঘটেছিল? এ 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর, বি 1945 খ্রিস্টাব্দে 26 অক্টোবর, সি 1945 খ্রিস্টাব্দে 24 নভেম্বর, ডি 1945 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অতি অবশ্যই তোমরা মনে রাখবে। একাদশ এবং দ্বাদশের জন্য এটা খুবই অ্যাকসেপ্টেবল, নবম দশমে তো থাকবেই। তো এর সঠিক উত্তর হবে অপশান এ, 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। সেই জন্য এই 24 অক্টোবর দিনটিকে বলা হচ্ছে জাতিপুঞ্জ দিবস। পরীক্ষায় পড়তে পারে যে বিশ্বের বুকে জাতিপুঞ্জ দিবস প্রত্যেক বছর পালিত হয় কবে? সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের জাতিপুঞ্জ দিবস হচ্ছে 24 অক্টোবর। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কারা ছিল? এ জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, বি ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা, সি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ইতালি, ডি জার্মানি, ইতালি, অস্ট্রিয়া ও আমেরিকা। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যে মিত্রশক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী যে মিত্রশক্তি, তারা ছিলেন ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, 1939 খ্রিস্টাব্দে 22 মে কাদের মধ্যে প্যাক্ট অফ স্টিল বা স্টিলের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? কাদের মধ্যে? এ ফ্রান্স ও স্পেনের মধ্যে, বি ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, সি জার্মানি ও ইতালির মধ্যে, ডি রাশিয়া এবং জার্মানির মধ্যে। খুব কঠিন প্রশ্ন এটা। প্যাক্ট অফ স্টিল স্বাক্ষরিত হয়েছিল জার্মানি এবং ইতালির মধ্যে, অপশান সি, জার্মানি ও ইতালির মধ্যে। পরের প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় বসেছিল? এ ভিয়েনাতে, বি জেনেভাতে, সি মরক্কোতে, ডি নিউ ইয়র্কে। সময়টা দেখো, যেহেতু সময়কালটা হচ্ছে 1932 খ্রিস্টাব্দে, এবং নিরস্ত্রীকরণ মানে অস্ত্রশস্ত্র, যুদ্ধে ব্যবহার যে অস্ত্রশস্ত্র সেগুলো কমাতে হবে, অর্থাৎ নিরস্ত্রী করতে হবে, ছোট করতে হবে, কমিয়ে আনতে হবে। সেটা কোথায় হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশান বি, জেনেভাতে। কেমন? সুইজারল্যান্ডের জেনেভা বলে একটা নগরী আছে, সেখানেতে।
পরের প্রশ্ন 8 নম্বরের হিটলারের আত্মজীবনী মেই ক্যাম্প কবে প্রকাশিত হয়েছিল? এ 1915 খ্রিস্টাব্দে, বি 1930 খ্রিস্টাব্দে, সি 1925 খ্রিস্টাব্দে, ডি 1927 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশান সি 1925 খ্রিস্টাব্দে। কারণ 1921 থেকে 25 এই সময়কালে 22-23 সালে হিটলার হচ্ছে অতি অবশ্যই জেলে বা কারাগারে বন্দী ছিল, জার্মান জেলে। তো সেই সময় তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ মেই ক্যাম্প, জেলে বসে রচনা করেছিলেন এবং সেটি প্রথম প্রকাশিত হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1935 খ্রিস্টাব্দে হিটলার সার অঞ্চল দখল করে ভার্সাই সন্ধির শর্তকে উপেক্ষা করে জার্মানিকে সমরসজ্জায় সজ্জিত করে। এমতো অবস্থায় কারা স্ট্রেসা ফ্রন্ট গঠন করেছিলেন? এই স্ট্রেসা ফ্রন্ট গঠন করেছিলেন এ ইংল্যান্ড ফ্রান্স ইতালি, বি ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া, সি জার্মানি ফ্রান্স রাশিয়া, ডি ইংল্যান্ড জার্মানি রাশিয়া। তো এই স্ট্রেসা ফ্রন্ট গঠন করেছিলেন ইংল্যান্ড ফ্রান্স এবং ইতালি। কেমন, যেহেতু জার্মানির পার্শ্ববর্তী রাজ্য ছিল ইংল্যান্ড ফ্রান্স এবং ইতালি, তারা এই স্ট্রেসা ফ্রন্ট গঠন করেছিলেন ইংল্যান্ড ফ্রান্স এবং ইতালিতে। পরের প্রশ্ন রাশিয়াতে বলশেভিক সরকার স্থাপিত হলে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেয়। 1918 খ্রিস্টাব্দের 3 মার্চ প্রতিপক্ষ জার্মানির সঙ্গে রাশিয়া যে চুক্তি করেছিল, অর্থাৎ নিজেকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরিয়ে নিয়ে 1918 খ্রিস্টাব্দে রাশিয়া অতি অবশ্যই জার্মানির সঙ্গে যে চুক্তিটা করেছিল সেটা হচ্ছে অপশান এ ভার্সাই সন্ধি, অপশান বি মিউনিক সন্ধি, অপশান সি কমিনটার্ন বিরোধী সন্ধি, অপশান ডি বেস্টলি-ভস্কে সন্ধি। এর সঠিক উত্তর হবে অপশান ডি বেস্টলিট-ভস্কের সন্ধি। পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? খুব ভেরি ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন অপশান কে, অপশান এ রুজভেল্ট, অপশান বি স্ট্যালিন, অপশান সি চেম্বারলিন, অপশান ডি চিয়াং কাই-শেক। এর সঠিক উত্তর হবে অপশান এ রুজভেল্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত? 1939 থেকে 1945, দীর্ঘ 6 বছর। পরে প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? এ উইড্রো উইলসন, বি দালাদিয়ের, সি রুজভেল্ট, ডি চেম্বারলেন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চেম্বারলেন। পরের প্রশ্ন 1921 খ্রিস্টাব্দে চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া ও রোমানিয়ার মধ্যে যে সমঝোতা গড়ে উঠেছিল তাকে বলে? এ বৃহৎ আঁতাত, বি ক্ষুদ্র আঁতাত, সি শক্তি আঁতাত, ডি মধ্য আঁতাত। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি ক্ষুদ্র আঁতাত। তারা একটা ক্ষুদ্র শক্তিগুলি একত্রিত হয়ে একটি আঁতাত গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন হিটলার কর্তৃক জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তিকরণকে বলা হয়েছিল কি? এ মধ্যস্থতা, বি শক্তি সমতা, সি অ্যানসলুস, ডি তোষণ। এর সঠিক উত্তর হচ্ছে অ্যানসলুস বা আনসলুস। অতি অবশ্যই এটা মনে রাখবে, হিটলার জার্মানির সঙ্গে অস্ট্রিয়াকে যখন সংযুক্তিকরণ করেছিলেন সেটার নাম হচ্ছে অ্যানসলুস, এবং এই আনসলুসের পরবর্তী পর্যায়ে এই অস্ট্রিয়া নামটা আর থাকবে না, ইতিহাসের পাতা থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। যেটা অনার্স এবং পিজির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 1919 খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফরাসি প্রধানমন্ত্রী জর্জ ক্লেমেন্সো এবং ইতালির প্রধানমন্ত্রী ভিক্টোরিয়া অরল্যান্ডো এরা চার রাষ্ট্রনেতা ছিলেন। এরা কোন সম্মেলনে মিলিত হয়েছিলেন? এ লন্ডন সম্মেলনে, বি পটাসডাম সম্মেলনে, সি ভিয়েনা সম্মেলনে, ডি প্যারিস শান্তি সম্মেলনে। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি প্যারিস শান্তি সম্মেলনে। পরীক্ষায় পড়তে পারে অনার্সে বা পিজির ক্ষেত্রে, এটা খুব ভালো করে মনে রাখবে। তাহলে প্যারিস শান্তি সম্মেলন কবে হয়েছিল না 1919 খ্রিস্টাব্দে। তাহলে এতে কারা অংশগ্রহণ করেছিলেন? এদিকে আবার বিগ ফোরও বলা হয়, মনে রাখবে বিগ ফোর। তাহলে পরীক্ষায় পড়তে পারে যে প্যারিস শান্তি সম্মেলনে বিগ ফোর কারা হয়েছে?
অতি অবশ্যই মনে রাখতে হবে এই বিগ ফোর হচ্ছে অতি অবশ্যই মার্কিন রাষ্ট্রপতি, দেখো মার্কিন রাষ্ট্রপতি অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফরাসি প্রধানমন্ত্রী ক্লেমেন্সো জর্জ ক্লেমেন্সো এবং ইটালির প্রধানমন্ত্রী ছিলেন ভিক্টোরিয়া অরল্যান্ডো। এরা ছিলেন প্যারিস শান্তি সম্মেলনের বিগ ফোর, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত জার্মানির বিরুদ্ধে এবং তার মিত্রবর্গকে অতি অবশ্যই যে চুক্তিগুলো করেছিলেন, তো সেই সময় এই বিগ ফোর একবারে নিয়ন্ত্রণের ভূমিকায় ছিলেন। পরে প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের শেষে যে সন্ধিগুলি হয়েছিল সেগুলো হলো ভার্সাই সন্ধি, সেন্ট জার্মেনের সন্ধি, নিউলির সন্ধি, ট্রিয়াননের সন্ধি এবং সেভারের সন্ধি। এই সন্ধিগুলি কারা কাদের সঙ্গে করেছিল অতি অবশ্যই মনে রাখতে হবে। এই এক একটা সন্ধি এক একটা দেশের সঙ্গে করেছিল, সেটা আমি পরে ব্যাখ্যা করছি। তো এই সন্ধিগুলি কারা কাদের সঙ্গে করেছিল? অপশান এ বিজয়ী দেশগুলি পরাজিত দেশের সঙ্গে, বি পরাজিত দেশগুলি বিজয়ী দেশের সঙ্গে, সি কোনো দেশ কারো সঙ্গে করেনি, ডি কোনো উত্তর সঠিক নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বিজয়ী দেশগুলি পরাজিত দেশের সঙ্গে করেছিল। তো এখানে সন্ধিগুলো অতি অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ভার্সাই সন্ধি হচ্ছে জার্মানি পরাজিত জার্মানির সঙ্গে করেছিল। তারপর হচ্ছে তারপরে দ্বিতীয় যে সন্ধিটা ছিল সেটা হচ্ছে সেন্ট জার্মেনের সন্ধি। সেই সেন্ট জার্মেনের সঙ্গে অস্ট্রিয়ার সঙ্গে করেছিল। আর নিউলি সন্ধি হচ্ছে বুলগেরিয়ার সঙ্গে বা বালগেরিয়ার সঙ্গে করেছিল। তারপরে হচ্ছে টিয়াননের সন্ধি করেছিল হাঙ্গেরির সঙ্গে, এবং সেভারের সন্ধি করেছিল অতি অবশ্যই খলিফার কর্তৃত্ব প্রতিষ্ঠা তুরস্কের সঙ্গে। কেমন? তাহলে সেভারের সন্ধি তুরস্কের সঙ্গে, তারপর টিয়াননের সন্ধি হাঙ্গেরির সঙ্গে, নিউলি সন্ধি ছিল বুলগেরিয়ার সঙ্গে, এবং সেন্ট জার্মানের সঙ্গে হচ্ছে অস্ট্রিয়ার সঙ্গে, আর ভার্সাই সন্ধি হচ্ছে জার্মানির সঙ্গে। এগুলো তোমাদেরকে অতি অবশ্যই মনে রাখতে হবে, কারণ এইগুলো খুব কঠিন জায়গা এবং এখান থেকেই প্রশ্নগুলো বেশি আসবে। পরে প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে এবং কোন তারিখে শুরু হয়েছিল? এ 1914 খ্রিস্টাব্দের 28শে জুন, বি 1914 খ্রিস্টাব্দের 16ই জুলাই, সি 1914 খ্রিস্টাব্দের 28শে জুলাই, ডি 1914 খ্রিস্টাব্দের 30শে জুলাই। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1914 খ্রিস্টাব্দের 28শে জুলাই। কারণ 1914 খ্রিস্টাব্দের 28শে জুন হচ্ছে সেরাজেভোর হত্যাকাণ্ড ঘটে, এবং ওই সেরাজেভোর হত্যাকাণ্ডে অস্ট্রিয়া বসনিয়াকে অতি অবশ্যই একটা বৃহৎ পরিমাণে ক্ষতিপূরণ দাবি করে, এবং তাতে বহিমিয়া দিতে অবশ্যই অস্বীকার করে। তখন 1 মাস টাইম দিয়েছিলেন, 1 মাস। তাহলে 1 মাসের পরেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তাহলে সেরাজেভো হত্যাকাণ্ড 28শে জুন হয়েছিল, আর পরের মাসে অর্থাৎ 28শে জুলাইতে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। এটা খুব মন দিয়ে মনে রাখবে। পরে প্রশ্ন, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এ 28শে জানুয়ারি 1919 খ্রিস্টাব্দে, বি 28শে ফেব্রুয়ারি 1919 খ্রিস্টাব্দে, সি 28শে মার্চ 1919 খ্রিস্টাব্দে, ডি 28শে এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। জাতিসংঘ গড়ে উঠেছিল অতি অবশ্যই, জাতিসংঘটা প্রতিষ্ঠিত হওয়ার কোথায় প্রথম হয়েছিল সেটা হচ্ছে অপশান ডি 28শে এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। কিন্তু তবে এটি কার্যকরী, এই জন্য আমি একটু স্টার দিয়ে লিখেছি, তবে এটি কার্যকরী হয়েছিল কবে না 1920 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি থেকে হয়েছে। ওই জন্যই তোমাদেরকে মনে রাখতে হবে যে জাতিসংঘ গড়ে উঠছে 1919 খ্রিস্টাব্দে, সেটা কার্যকরী হিসাবে সেটা চালু হচ্ছে কবে না 1920 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি। পরে প্রশ্ন, উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্যে 14 দফা নীতি ঘোষণা করেছিলেন। তিনি কে ছিলেন? এ ইংল্যান্ডের রাষ্ট্রপতি, বি ফ্রান্সের প্রধানমন্ত্রী, সি মার্কিন রাষ্ট্রপতি, ডি জার্মানির রাষ্ট্রপ্রধান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। কেমন? তো তিনি 14 দফা নীতির জনক, এবং তিনি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্যই এই নীতিগুলি গ্রহণ করেছিলেন, এবং উড্রো উইলসন 14 দফা নীতির
প্রতিষ্ঠা কবে করেছেন? 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি তিনি অতি অবশ্যই 14 দফা নীতির ঘোষণা করেছিলেন। এবং যুদ্ধ নয় শান্তি চাই এই সম্মেলনের মধ্য দিয়েই কার্যকরী হয়েছিল। এই উড্রো উইলসনের 14 দফার একটা অংশ ছিল। পরে কেরোনস্কি কে ছিলেন? এ ফ্রান্সের যুদ্ধমন্ত্রী, বি ইংল্যান্ডের যুদ্ধমন্ত্রী, সি রাশিয়ার যুদ্ধমন্ত্রী, ডি জার্মানির যুদ্ধমন্ত্রী। তো কেরোনস্কি ছিলেন অবশ্যই অপশান সি রাশিয়ার যুদ্ধমন্ত্রী। পরে প্রশ্ন, প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে পিচের রাস্তা কে আবিষ্কার করেছিলেন? এ জন অ্যাডামস, বি জন ম্যাকআডাম, সি জন কার্টরাইট, ডি জন স্মিথন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি জন ম্যাকআডাম। তো পিচ রাস্তা তৈরি অতি অবশ্যই কিসের সঙ্গে যুক্ত? না শিল্প বিপ্লবের সময়কালটাই হচ্ছে শিল্প বিপ্লবের সময়কালে এই জন ম্যাকআডাম পিচের রাস্তা তৈরি করেছে, যার ফলে উন্নত যোগাযোগ ব্যবস্থা কার্যকরী হয়েছিল। পরের প্রশ্ন, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার নিহিলিস্ট নামক গুপ্ত সন্ত্রাসবাদী দলের হাতে মারা যান কবে? এ 1883 খ্রিস্টাব্দে, বি 1882 খ্রিস্টাব্দে, সি 1881 খ্রিস্টাব্দে, ডি 1885 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1881 খ্রিস্টাব্দে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার হয়েছে নিহিলিস্ট নামক গুপ্ত সমিতির দ্বারা মারা গিয়েছিলেন। দ্বিতীয় আলেকজান্ডার অবশ্যই একটা ভালো কাজ ছিল। তিনি কি ছিলেন? দাসদের কৃতদাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন এবং তাদেরকে জমি দান করেছিলেন। সেই জন্য তিনি ইতিহাসের পাতে অতি অবশ্যই বিখ্যাত হয়ে আছেন। পরের প্রশ্ন, 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে কততম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? এ তৃতীয় প্রজাতন্ত্র, বি প্রথম প্রজাতন্ত্র, সি দ্বিতীয় প্রজাতন্ত্র, ডি চতুর্থ প্রজাতন্ত্র। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি দ্বিতীয় প্রজাতন্ত্র। পরের প্রশ্ন, 1912 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড হার্ডিঞ্জের উপর দিল্লিতে বোমা নিক্ষেপের পরিকল্পনা কে করেছিলেন? খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ রাসবিহারী ঘোষ, বি রাসবিহারী মিত্র, সি বিপিন চন্দ্রপাল, ডি রাসবিহারী বসু। এর সঠিক উত্তর হবে অপশান ডি রাসবিহারী বসু লর্ড হার্ডিঞ্জকে 1912 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জকে বোমা নিক্ষেপের পরিকল্পনা করেছিলেন এবং ব্রিটিশ সরকার সেটি জানতে পেরে গিয়েছিলেন। তখন অতি অবশ্যই রাসবিহারী বসু কলকাতা থেকে যখন জাপানে পালিয়ে যায়, পি এন ঠাকুর ছদ্মনামে তিনি ভারত থেকে দেশত্যাগ করেছিলেন। কেমন? পরে 1913 খ্রিস্টাব্দে প্রবাসী ভারতীয়দের নিয়ে আমেরিকার কোন শহরে লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? এ নিউ ইয়র্কে, বি সান ফ্রান্সিসকোতে, সি কানাডাতে, ডি ওয়াল স্ট্রিটে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি সান ফ্রান্সিসকো শহরে। তাহলে সময়কালটা কত? না 1913 খ্রিস্টাব্দে। কে? না লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তো এই গদর পার্টির গদর কথার অর্থ হচ্ছে গদর কথার অর্থ হচ্ছে জানো তোমরা অবশ্যই বিপ্লব। কেমন? তো গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব। এটাও একটা অবজেক্টিভ প্রশ্ন পড়ে তোমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে। আর এই গদর কথাটি হচ্ছে অতি অবশ্যই পাঞ্জাবি ভাষায় গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব। পরে প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর ঢাকাতে কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন? এ প্রমথনাথ মিত্র, বি বীর সাভারকর, সি নবাব সালিমুল্লাহ, ডি এদের কেউই নয়। উত্তর হচ্ছে অপশান সি নবাব সালিমুল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং এর সভাপতি ছিলেন আগা খাঁ। ইনি ছিলেন এই মুসলিম লীগের প্রথম সভাপতি। সালটা কত? 1906 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর ঢাকাতে। পরে প্রশ্ন, 1902 খ্রিস্টাব্দে জাতীয়তাবাদী ভাবধারার উপর ভিত্তি করে জাতীয় শিক্ষা পরিচালনার জন্য ডন সোসাইটিকে গড়ে তুলেছিলেন? এ সতীশচন্দ্র মুখার্জি, বি সতীশচন্দ্র ব্যানার্জি, সি সতীশচন্দ্র সামন্ত, ডি শচীন্দ্র প্রসাদ বসু।
এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সতীশচন্দ্র মুখার্জি। তিনি কি করেছিলেন? জাতীয় শিক্ষা পরিচালনার জন্য ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। কবে? না 1902 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, কৃষ্ণকুমার মিত্র তার কোন পত্রিকায় প্রথম বয়কট কথাটি ব্যবহার করেছিলেন? খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ অমৃতবাজার পত্রিকা, বি আনন্দবাজার পত্রিকা, সি হিন্দুস্তান পত্রিকা, ডি সঞ্জীবনী পত্রিকা। এর সঠিক উত্তর হবে অপশান ডি, সঞ্জীবনী পত্রিকাতে তিনি প্রথম বয়কট কথাটি ব্যবহার করেছিলেন। বয়কটের অর্থ হচ্ছে বর্জন, বুঝছে? বর্জন মানে বিদেশি দ্রব্য বর্জনকে বয়কট বলে উনি উল্লেখ করেছিলেন কৃষ্ণকুমার মিত্র। পরে প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় জনমত সৃষ্টিকারী যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকা, তো বঙ্গভঙ্গের সময়কালে অনেকগুলি অতি অবশ্যই জনমুখী এবং জনমত সৃষ্টিকারী অনেকগুলি পত্রিকা ছিল, তার মধ্যে যুগান্তর অবশ্যই একটি অন্যতম। এর সম্পাদক ছিলেন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি অশ্বিনী কুমার দত্ত, সি ভূপেন্দ্রনাথ দত্ত, ডি অরবিন্দ ঘোষ। এর সঠিক উত্তর হবে অপশান সি, ভূপেন্দ্রনাথ দত্ত, বঙ্গভঙ্গের সময়কালে যুগান্তর পত্রিকা সম্পাদক। পরের প্রশ্ন, লর্ড কার্জনে বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য কী ছিল? এ জাতীয়তাবাদী আন্দোলনকে নির্মূল করা, বি হিন্দু মুসলিম ঐক্য ফাটল ধরানো, সি ভারতীয় জাতীয়তাবাদের কেন্দ্রস্থল বাংলা প্রদেশ নবজাগ্রত জাতীয়তাবাদকে দুর্বল করে তোলা, ডি উপরের সবগুলোই সত্যি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরে সবগুলোই সত্যি। তো এইরকম কিন্তু তোমাদের প্রশ্ন যখন থাকবে অতি অবশ্যই খেয়াল রাখবে এবং নিজেদের যুক্তিসম্মত ব্যাখ্যা দিয়ে সেগুলো কিন্তু উত্তর করার চেষ্টা করবে, কারণ এইরকম তোমাদের প্রশ্ন বেশিরভাগই থাকবে তোমাদের মাথাগুলোকে একটু উল্টোপাল্টা করার জন্য, হ্যাঁ, যাতে তোমরা ভুলভাল উত্তরগুলো দিতে পারো। অতি অবশ্যই ঠান্ডা মানে কি বলবো, চিত্ত শান্ত করে তোমরা উত্তরগুলো অবশ্যই ভেবে করবে। হ্যাঁ, পরে প্রশ্ন, জাতীয় কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে উপহাস করতেন কে? খুব ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। অপশান এ লর্ড ডাবলিন, অপশান বি লর্ড কার্জন, অপশান সি লর্ড লিটন, অপশান ডি লর্ড মাউন্টব্যাটেন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ লর্ড ডাবলিন। তিনি আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে জাতীয় কংগ্রেসকে উপহাস করতেন। পরে প্রশ্ন, বলা হয়ে থাকে জাতীয় কংগ্রেসের অগ্রদূত হল জাতীয় সম্মেলনের আহ্বান, সেটি কবে আহুত হয়েছিল? এ 1882 খ্রিস্টাব্দে, বি 1883 খ্রিস্টাব্দে, সি 1884 খ্রিস্টাব্দে, ডি 1881 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে 1883 খ্রিস্টাব্দে, 1883 খ্রিস্টাব্দে। কারণ 1883 খ্রিস্টাব্দে কলকাতাতে একটি আন্তর্জাতিক স্তরের বিভিন্ন রাজ্য থেকে প্রথম সারির নেতাদের নিয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একটি সম্মেলন করিয়েছিলেন। কেমন? তো এইটি হচ্ছে জাতীয় সম্মেলন। এবং বলা হয়ে থাকে নাকি এই জাতীয় সম্মেলনে যে সমস্ত মানুষরা মিলিত হয়েছিল তাতে ব্রিটিশ সরকার লক্ষ্য করেছিলেন যে তাহলে তো একটা ধুমায়িত অবস্থা সৃষ্টি হচ্ছে আমাদের বিরোধী, অর্থাৎ ব্রিটিশ বিরোধী। সেই জন্যই লর্ড ডাফরিন এবং হিউম একত্রিত হয়ে তারা এই বিপ্লবীদের কর্মপন্থাগুলোকে প্রশমিত করার জন্যই নাকি 2 বছর বাদে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বলা হয়ে থাকে যে জাতীয় কংগ্রেসের অগ্রদূত হচ্ছে জাতীয় সম্মেলন, যেটি হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। ঠিক তার 2 বছর বাদে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস গড়ে ওঠে এবং যেখানে নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়নি, সেই জন্য জাতীয় কংগ্রেসের প্রথম সম্মেলনেতে তাকে বাদ দিয়ে, তিনি নরমপন্থী দলে ছিলেন ঠিক কথাই, কিন্তু তিনি নরমপন্থীদের মধ্যে আবার চরমপন্থী ছিলেন, যে কারণে তাকে বাদ দিয়ে উমেশচন্দ্রকে কী করা হয়েছিল? জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত করা হয়েছিল। কেমন? এবং হিউম এবং ডাবলিন এই ষড়যন্ত্র করে এই কাজটি করেছিলেন। অনেক ঐতিহাসিক রজনীকান্ত দত্ত একে হিউম ডাবলিন ষড়যন্ত্র বলেও মন্তব্য করেছেন। কেমন? তো এইটা তোমরা অতি অবশ্যই খেয়াল রাখবে। পরে প্রশ্ন, বিচার ব্যবস্থায় সমতা ফেরাতে এবং বৈষম্য দূর করতে আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন, তা ইলবার্ট বিল নামে পরিচিত।
তখন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড নর্থব্রুক, লর্ড ডালহৌসি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান লর্ড রিপন। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তো এই বৈষম্য দূর করার জন্য ইলবার্ট বিল রচনা করেছিলেন চার্লস ইলবার্ট। কেমন? পরের প্রশ্ন, ভারত সভার নেতৃত্বে পরিচালিত আন্দোলন হলো এ সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স বৃদ্ধি করতে হবে, বি দেশীয় ভাষায় সমুদ্র আইন এবং অস্ত্র আইনের বিরোধিতা করা হয়েছিল, সি ইলবার্ট বিলের সপক্ষে জোরালো সওয়াল বা আন্দোলন করা হয়েছিল, ডি উপরের সবগুলি সঠিক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলোই সঠিক। পরের প্রশ্ন, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এ 1894 খ্রিস্টাব্দে, বি 1850 খ্রিস্টাব্দে, সি 1851 খ্রিস্টাব্দে, ডি 1852 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন 1852 খ্রিস্টাব্দে গড়ে তোলা হয়েছিল। পরের প্রশ্ন, 1872 খ্রিস্টাব্দে 3 আইন প্রবর্তিত হয়। এই 3টি আইন কী কী ছিল? এ বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ এবং অসবর্ণ বিবাহ চালু, বি বাল্যবিবাহ ও বহুবিবাহ চালু এবং অসবর্ণ বিবাহ নিষিদ্ধ, সি অসবর্ণ বিবাহ, বাল্যবিবাহ এবং বহুবিবাহ চালু, ডি উপরে কোনোটি সঠিক নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ, অর্থাৎ মেয়েদের 12 বছরের নিচে বিবাহ দেওয়া যাবে না এবং পুরুষের বহু বিবাহ করা যাবে না। কবে হচ্ছে সালটা মনে রাখবো, 1872 খ্রিস্টাব্দে। তাহলে বাল্য বিবাহ 12 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, আর পুরুষের বহু বিবাহ করা যাবে না, এটা হচ্ছে নিষিদ্ধ করা হয়েছিল। আর চালু কি হয়েছিল না, চালু হয়েছে অসবর্ণ বিবাহ, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে সম্প্রদায়গুলো আছে বা তার যে সাব সম্প্রদায়গুলো আছে তাদের মধ্যে যে অসবর্ণ মানে স্ববর্ণের নয় সেই বিবাহটা চালু বা কার্যকরী করার ব্যবস্থাটা করা হয়েছিল এই 1872 খ্রিস্টাব্দে 3 আইনে। পরের প্রশ্ন, তিনি মনে করতেন ভারতে মুসলমান ও খ্রিস্টানগণ মূলত হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত, তাই তিনি অহিন্দুগণকে শুদ্ধি প্রথার মাধ্যমে হিন্দু ধর্মের অভ্যন্তরে আনতে চেয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তো যিনি চেয়েছিলেন তিনি কে? অপশান এ জ্যোতিবা ফুলে, অপশান বি দয়ানন্দ সরস্বতী, অপশান সি বিদেশ লিঙ্গম পান্তুলু, অপশান ডি মহাদেব গোবিন্দ রানাডে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি দয়ানন্দ সরস্বতী। তিনি শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন এই দয়ানন্দ সরস্বতী। তিনি বলতেন যে কোনো ধর্মের মানুষ যদি এই শুদ্ধির মধ্য দিয়ে হিন্দু ধর্মে আসতে চায় আমি অতি অবশ্যই সেটাকে কার্যকরী করব। পরের প্রশ্ন, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও কোন কলেজের তরুণ অধ্যাপক ছিলেন? এ প্রেসিডেন্সি কলেজের, বি বিদ্যাসাগর কলেজে, সি বারাসত কলেজে, ডি হিন্দু কলেজের। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হিন্দু কলেজের। পরের প্রশ্ন, 1829 খ্রিস্টাব্দে কত নাম্বার রেগুলেশন আইন দ্বারা উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? এ 15 রেগুলেশন, বি 17 রেগুলেশনের দ্বারা, সি 14 রেগুলেশনের দ্বারা, ডি 11 রেগুলেশনের দ্বারা। তো এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশান বি 17 রেগুলেশনের দ্বারা। তো সেই সতীদাহ প্রথা নিবারণে উইলিয়াম বেন্টিং কার সহযোগিতার এইটি করেছিলেন? অতি অবশ্যই মনে রাখবে রাজা রামমোহন রায়। কেমন? পরের প্রশ্ন, 1875 খ্রিস্টাব্দে কে উত্তরপ্রদেশের আলিগড়ে মুসলিমদের জন্য উচ্চশিক্ষা বিস্তারের জন্য একটি স্কুল স্থাপন করেছিলেন? এ সৈয়দ আহমেদ খান, বি মোহাম্মদ আলী জিন্না, সি সৈয়দ হোসেন আলী, ডি সালিমুল্লাহ খান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ সৈয়দ আহমদ খান। তিনি উত্তরপ্রদেশের আলিগড়েতে একটা মুসলিমদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন। সালটা কত? 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1916 খ্রিস্টাব্দে পুনায় ভারতের প্রথম মহিলা বিদ্যালয়
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1916 খ্রিস্টাব্দে পুনে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ অ্যালান অক্টোভিয়ান হিউম, বি ধন্ড কেশব কার্ভে, সি মদনমোহন মালব্য, ডি মহাদেব গোবিন্দ রানাডে। এর সঠিক উত্তর কী হবে বলো তো? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দণ্ড কেশব কার্ভে। কে? ডি কে কার্ভে বলে আমরা জানি, ডি কে কার্ভে। পরে প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতি সাধনের জন্য স্যার মাইকেল স্যাডেলারের নেতৃত্বে স্যাডেলার কমিশন গঠিত হয়েছিল। এটি কবে হয়েছিল? এ 1914 খ্রিস্টাব্দে, বি 1915 খ্রিস্টাব্দে, সি 1916, ডি 1917 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1917 খ্রিস্টাব্দে। পরে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশান এ ডেভিড হেয়ার, অপশান বি আলেকজান্ডার ডাফ, অপশান সি লর্ড ওয়েলেসলি, অপশান ডি লর্ড ডালহৌসি। তো অতি অবশ্যই ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে উঠেছিল কবে? না 1800 খ্রিস্টাব্দে। 2 হচ্ছে কেন, এটা 1 হবে। 1800 খ্রিস্টাব্দে। কেমন, কে করেছিলেন? লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতাতে গড়ে তুলেছিলেন। যে সমস্ত সিভিলিয়ান ইংরেজরা আইসিএস পরীক্ষার মধ্য দিয়ে ভারতে আসে তাদেরকে ভারতীয় কালচার শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ, এবং তারা সেখানে থাকতেন। পরে এজ অফ কনসেন্ট অ্যাক্ট বিবাহ সম্মতি আইন কবে পাস হয়েছিল? এ 1891 খ্রিস্টাব্দে, বি 1921 খ্রিস্টাব্দে, সি 1881 খ্রিস্টাব্দে, ডি 1901 খ্রিস্টাব্দে। তো এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশান এ 1891 খ্রিস্টাব্দে এজ অফ কনসেন্ট অ্যাক্ট অর্থাৎ বিবাহ সম্মতি আইন বা ম্যারেজ অ্যাক্ট যাকে বলে থাকি সেটা এই সময়ই চালু হয়েছিল প্রথম ভারতের বুকে 1891 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, বাল্যবিবাহের দোষ ভেরি ভেরি এবং কঠিন প্রশ্ন এইটি। বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি রচনা করেছিলেন কে? এ রাজা রামমোহন রায়, বি রাধাকান্ত দেব, সি ডেভিড হেয়ার, ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরে প্রশ্ন, নববিধান কে প্রতিষ্ঠা করেছিলেন? এ রাজা রামমোহন রায়, বি দয়ানন্দ সরস্বতী, সি কেশবচন্দ্র সেন, ডি ডেভিড হেয়ার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কেশবচন্দ্র সেন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় গভর্নর জেনারেল কাউন্সিলের কি সদস্য? সদস্যটা কি? এ বিচার সদস্য, বি আইন সদস্য, সি শাসন সদস্য, ডি সামরিক সদস্য। কী হবে বলো তো? এর সঠিক উত্তরটা হবে অপশান বি, আইন সদস্য ছিলেন। হয়েছে, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সদস্য ছিলেন। পরে প্রশ্ন, সাধারণ জ্ঞান উপার্জিকা সভা কারা গড়ে তোলেন? এ নববঙ্গ গোষ্ঠী, বি ল্যান্ড হোল্ডার সোসাইটি, সি ইন্ডিয়ান লীগ, ডি ভারত সভা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সাধারণ জ্ঞান উপার্জিকা সভা গড়ে তুলেছিল নববঙ্গ গোষ্ঠী। মানে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর পরবর্তী যে সমস্ত তার শিষ্যরা ছিল তারা আলাপ আলোচনা বা যুক্তি তর্কের জন্য গড়ে তুলেছিল এই সাধারণ জ্ঞানোপার্জিকা সভা। খুব কঠিন প্রশ্ন, খেয়াল রাখবে। পরে প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এ ডেভিড হেয়ার, বি আলেকজান্ডার ডাফ, সি দেবেন্দ্রনাথ ঠাকুর, ডি উইলিয়াম জোন্স। তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন অপশান ডি উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে গড়ে তুলেছিলেন এশিয়াটিক সোসাইটি। মানে প্রাচ্য শিক্ষার জন্য উইলিয়াম জোন্স এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্ন, ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান কখন হয়? এ 1857 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিদ্রোহের সময়,
বি 1858 খ্রিস্টাব্দে আগস্ট মাসে, অপশান সি 1859 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে, ডি 1858 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1898 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনের অবসান হয়। কারণ তার আগের বছর 1857 খ্রিস্টাব্দে কী ঘটে গেছে, মহাবিদ্রোহ। এবং মহাবিদ্রোহ ভারতের এত বৃহত্তর অঞ্চল জুড়ে হয়েছে এবং ব্রিটিশদের মনে কাঁপুনি সৃষ্টি করেছে যে ব্রিটিশ সরকার লক্ষ্য করলেন যে একটা কেবলমাত্র কোম্পানির অধীনে আর ভারতের শাসনভার রাখা যায় না। সেই জন্য মহারানী ভিক্টোরিয়া অতি অবশ্যই ভারতের শাসন ক্ষমতা নিজের কক্ষিগত বা ক্ষমতাগত করেছিলেন। পরে প্রশ্ন, পলিগার বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল মাদ্রাজ প্রেসিডেন্সির কোথায়? এ উত্তর আর্কট অঞ্চলে, বি দক্ষিণ আর্কট অঞ্চলে, সি পূর্ব গোদাবরী অঞ্চলে, ডি পশ্চিম গোদাবরী অঞ্চলে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ উত্তর আর্কট অঞ্চলে। এটা খুব কঠিন এবং আমাকে খুঁজে এই প্রশ্নটা রেডি করতে হয়েছে। কেমন, এটা খুবই কঠিন প্রশ্ন। পরে প্রশ্ন, ইনফিল্ড রাইফেল এর বাইরের মোড়কটি কী দিয়ে তৈরি ছিল? এ গরু ও কুকুরের চর্বি দিয়ে, বি ছাগল ও গরুর চর্বি দিয়ে, সি গরু এবং শূকরের চর্বি দিয়ে, ডি ছাগল ও শূকরের চর্বি দিয়ে। এর সঠিক উত্তরটি হচ্ছে গরু এবং শূকরের চর্বি, অপশান সি। কারণ গরু হচ্ছে হিন্দুদের এবং শূকর হচ্ছে মুসলিমদের কাছের একটা অতি অবশ্যই ব্যবহার্য বা অখাদ্যের জিনিস, মানে যেটা তারা খেতে চায় না। তো সেই জন্যই এটা ধর্মনাশে ষড়যন্ত্র করেছিলেন ব্রিটিশ সরকার। এবং এর যে মোড়কটি, এটা দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো, যার ফলে তারা চায়নি এনফিল্ড রাইফেলের ব্যবহার। সেই জন্যই অতি অবশ্যই 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ সূচনা হয়েছিল। পরে প্রশ্ন, বাঁশের কেল্লা তৈরি হয়েছিল কোন আন্দোলনের সময়? এ ওয়াহাবি আন্দোলনের সময়, বি ফরাজি আন্দোলনের সময়, সি অসহযোগ আন্দোলনের সময়, ডি আইন অমান্য আন্দোলনের সময়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ওয়াহাবি আন্দোলনের সময়। তো বাঁশের কেল্লা তৈরি কে করেছিলেন? তিতুমির। আগের ভিডিওতেই তোমাদের দিয়েছি, দেখো, তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন এবং তিনি যে বিদ্রোহ করেছিলেন সেটা ওয়াহাবি আন্দোলন হলেও তার নাম ছিল বারাসাত বিদ্রোহ। কেমন, তো অতি অবশ্যই তোমরা মনে রাখবে। পরে প্রশ্ন, বেঙ্গল ইন্ডিগো কোম্পানি গড়ে উঠেছিল যে চাষের জন্য? এ পাট চাষের জন্য, বি ধান চাষের জন্য, সি গম চাষের জন্য, ডি নীল চাষের জন্য। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, নীল চাষের জন্য বেঙ্গল ইন্ডিগো কোম্পানি গড়ে উঠেছিল। পরে প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে রিজডায় ভারতের প্রথম পাটের কল নির্মাণ করেছিলেন কে? এ জর্জ অকল্যান্ড, বি নানাজি দাভর, সি জামশেদজি টাটা, ডি ওল্ড ম্যাকেঞ্জি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ জর্জ অকল্যান্ড। পরে প্রশ্ন, গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে সংযুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ বিদ্যালয় নির্মাণের জন্য, বি কারখানা নির্মাণ, কলকারখানা নির্মাণ, সি রেলপথ নির্মাণ, ডি খাদ্যদ্রব্য উৎপাদন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি রেলপথ নির্মাণ। তো গ্যারান্টি প্রথাটা কি না, যেহেতু সরকারি এবং বেসরকারি উদ্যোগের মধ্য দিয়ে রেলপথ নির্মাণ করতে হবে, সেই জন্য যে সমস্ত ধনী কোম্পানিগুলো ছিল বেসরকারি, তারা যখন এই টাকা ইনভেস্ট করতেন এই রেলপথের ক্ষেত্রে, তখন তাদেরকে বলা হতো যে 5 থেকে 7% আপনাদেরকে সুদ দেওয়া হবে। তার জন্য একটা গ্যারান্টি পত্র তাদেরকে দিতেন। সেই জন্য এটা হচ্ছে গ্যারান্টি প্রথা নামে পরিচিত। তো অতি অবশ্যই এই যে কোশ্চেনগুলো তোমাদের খুব খুঁজে আমি কঠিন বার করছি, সেই জন্য অতি অবশ্যই তোমরা ভিডিওগুলো লাইক দেওয়ার চেষ্টা করো। আর তোমাদের সবথেকে ভালো লাগছে যেটা, তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করছো। সেই জন্য আমি নতুন নতুন ভিডিওগুলো দেখো তোমাদের জন্য আপলোড করার জন্য আরও উদ্গ্রীব বা উৎসাহিত হচ্ছি। কেমন। পরে প্রশ্ন, 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির সময় গড়ে ওঠা রেলপথ কোন কোম্পানির দ্বারা প্রবর্তিত হয়েছিল? খুব কঠিন প্রশ্ন কিন্তু এটি, অতি অবশ্যই তোমরা এটা খেয়াল রাখো। এ গ্রেট ওয়েস্টার্ন পেনিনসুলার রেল কোম্পানি, বি গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি, সি গ্রেট ইস্টার্ন পেনিনসুলার রেল কোম্পানি, ডি গ্রেট সাউথ ওয়াগান রেল কোম্পানি। তো এই যে ভারতে প্রথম 1853 খ্রিস্টাব্দে রেলপথ নির্মিত হয়েছিল, সেই কোম্পানিটি কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি। কেমন, তো এর সঠিক উত্তর অপশান বি। পরে প্রশ্ন,
সূর্যাস্ত আইন কোন বন্দোবস্তের সঙ্গে সংযুক্ত ছিল? এ রায়তওয়ারি বন্দোবস্ত, বি ভায়াচারী বন্দোবস্ত, সি মহলাওয়ারি বন্দোবস্ত, ডি 10 সালা বন্দোবস্ত। তোমরা তো ভাবছো যে তাহলে এখানে তো নাই, আমরা যে উত্তরটা খুঁজছি তাহলে এটা তো এখানে চিরস্থায়ী হওয়া উচিত ছিল। চিরস্থায়ী সেই বন্দোবস্ত কেন নাই? সেই বন্দোবস্তটাই হচ্ছে এটা কার্যকরী হওয়ার কথা। অ্যাকচুয়ালি বাবা এই চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম ছিল 10 সালা বন্দোবস্ত। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। কোশ্চেন কিন্তু এইভাবেও ঘুরিয়ে দিতে পারে তোমাদের, তো অতি অবশ্যই এইটা খেয়াল রাখবে। সূর্যাস্তায়ন আইন এখানে যে আমরা জানি চিরস্থায়ী বন্দোবস্ত, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তর আসল নাম ছিল 10 সালা বা 10 সালা বন্দোবস্ত। সেটাই হচ্ছে পরবর্তী পর্যায়ে চিরস্থায়ী বন্দোবস্তে প্রবর্তিত হয়েছিল। এবং এটি চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তিত হয়েছিল? 1893 খ্রিস্ট, সরি 1800 কেন হবে, ভুল বলে দিয়েছি। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের একটি অংশ ছিল সূর্যাস্ত আইন, আর চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম ছিল 10 সালা বন্দোবস্ত। পরে প্রশ্ন 59 নম্বর, 1874 খ্রিস্টাব্দে নাগপুরে এমপ্রেস মিল কে প্রতিষ্ঠা করেছিলেন? এ কাওয়াসজি দাভর, বি লর্ড ডালহৌসি, সি জামশেদজি টাটা, ডি মাখনলাল টাটা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি জামশেদজি টাটা। তো জামশেদজি টাটা আরেকটা বিখ্যাত অতি অবশ্যই প্রতিষ্ঠান হচ্ছে টিসকো, TISCO। এইটা টিসকোটা গড়ে উঠেছিল টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। কবে না 1907 খ্রিস্টাব্দে। কোথায়? জামশেদপুরে। বঙ্গভঙ্গের সময়কালে এই টিসকোটাও গড়ে উঠেছিল। তাহলে জামশেদজি টাটার আমাদের জানা ছিল টিসকো, কিন্তু এইটাও মনে রেখে দাও 1874 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল হয়েছে এমপ্রেস মিল। এই এমপ্রেস মিল হচ্ছে একটা কাপড়ের কল ছিল। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকের, ভারতের অবশিল্পায়নের প্রধান কারণ হলো? এ ইংল্যান্ডে কলকারখানার প্রয়োজনীয় কাঁচামাল ভারত থেকে সংগ্রহ, বি ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং উৎপাদিত বস্ত্র ভারতের বিক্রয়ের বাজার সৃষ্টি করা, সি ভারতীয় কুটির শিল্পীদের ও হস্তশিল্পীদের ধ্বংসসাধন, ডি উপরে সবকটি সত্য। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উপরে সবকটি সত্য। দেখো তোমাদের এই অতি অবশ্যই ভালোবাসাতে এবং তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্যই আমি আরও বেশিভাবে উদ্দীপিত হচ্ছি এবং তোমাদের জন্য দেখো ভিডিওগুলো তৈরি করছি। তো আমি আশা করব তোমরা প্রত্যেকেই অতি অবশ্যই যারা নতুন আছো আমার ভিডিওগুলো লাইক দেবে এবং অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যার ফলে আমার তোমাদের অতি এত ভালো করে ভিডিও আমি অতি অবশ্যই তোমাদের সহযোগিতা নিয়েই বানাতে পারছি। ওকে, আজ এই পর্যন্ত। অতি অবশ্যই সবাই ভালো থেকো। আর পরীক্ষা সামনে, সেই জন্য তোমরা বেশি বেশি করে পড়াশোনা করো, হয়েছে? পূর্ব ভিডিওগুলো তোমাদের দেখো, যেগুলো রিকল করার মনে হবে সেগুলো তোমরা আবার নতুন করে ভিডিওগুলো দেখে দেখে নিজেদেরকে মুখস্থ এবং আরও কিছুটা তৈরি করে নাও। ওকে।